নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু ক্রিকেট আপডেটস নিয়ে আমরা আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স রিলেটেড কিছু আপডেটস আছে, কেকেআরকে নিয়ে কিছু ভালো খবর আছে, সেগুলো তোমাদেরকে জানাবো। অ্যাশেজ শুরু হয়ে গিয়েছে, ভারতের সঙ্গে সাউথ আফ্রিকার টেস্ট শুরু হতে চলেছে। যদিও সেগুলো নিয়ে অত কথা বলবো না, কারণ ভিডিওটা দিতে অনেক রাত হয়ে যাচ্ছে। তবে কেকেআর নিয়ে নিউজগুলো জানাবো। তার আগে জানাই ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ, যেখানে কিন্তু সেমিফাইনালে সুপার ওভারে বাংলাদেশের কাছে হেরে ইন্ডিয়া ছিটকে গিয়েছে এবং ভীষণই বাজে পারফরমেন্স আমি বলবো টিম ইন্ডিয়ার তরফ থেকে, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের তরফ থেকে। এবার এই টুর্নামেন্ট ইন্ডিয়া জিতলে কিছু যায় আসতো না, আর ইন্ডিয়া জিতবে সেটা আমি আশাও করছিলাম না, কারণ বোলিং বেশ দুর্বল লাগছিল। তবে তারপরও আজকের ম্যাচ জেতা যেত। জিতেশ শর্মার ক্যাপ্টেন্সি ভীষণ সাধারণ ছিল। বাংলাদেশের উচিত ছিল ম্যাচটা 20 ওভারের মধ্যে জেতা, তাদের ব্রেন ফিট হয়তো বাংলাদেশ বলেই সম্ভব। সেই জন্য ইন্ডিয়া ম্যাচটা সুপার ওভারে একটা নিয়ে যাবার সুযোগ পেয়েছিল। মানে লাস্ট বলে দরকার 4 রান, হার্টস দুবে মানে সোজা বল মেরেছে, হাতে 1 রান হয়। সেকেন্ড রানটা নেবে কিনা ইন্ডিয়া ভাবছিল, শিওরও ছিল না, বাট ছুটলো যদি কিছু হয়। এবং সেই সময় ভাই বাংলাদেশের ক্যাপ্টেন উইকেট কিপার আকবর আলী, সে বলটা রিসিভ করলো, হাতে রেখে দিলেও তারা ম্যাচ জিতে যায়। সে কি করলো না, রান আউট করবে, বলটা ছুটতে গেল, কেউ উল্টো দিকে বলটা ধরলো না। ইন্ডিয়ার সামনে আবার ওভার থ্রোতে রান নেবার সুযোগ, সেখান থেকে ইন্ডিয়া রান নিয়ে 3 রান করে এবং ম্যাচটা সুপার ওভারে যায়। বাট সুপার ওভারে ব্যাট করতে আসে জিতেশ শর্মা, রমনদীপ সিং। রমনদীপ উল্টো দিকে থেকে যায়, স্ট্রাইকই পায় না। জিতেশ আউট হয়, আশুতোষ আসে, সেও আউট হয়, 0 করে ইন্ডিয়া। বাংলাদেশে 0 রানে 1 উইকেট হারিয়ে ফেলেছিল। তবে সেকেন্ড বলটা কিন্তু সুয়াস ওয়াইড করে দেয় এবং সেখানে কিন্তু বাংলাদেশ জিতে যায়। ওটা স্টাম্প হলেও আই থিঙ্ক ওয়াইডটাই কাউন্ট হতো, বাংলাদেশ সেখানেও জিতেই যেত মেবি। তো সেখানে কিন্তু সুপার ওভারে খুব খারাপ খেললো ইন্ডিয়া। আর তারই পাশাপাশি বৈভব সূর্যবংশী, এই টুর্নামেন্টের সেরা ব্যাটার, এই ম্যাচের সেরা ব্যাটার, ইন্ডিয়ার হয়ে সেরা ব্যাটার, সে কেন সুপার ওভারে এলো না, সেই নিয়ে প্রশ্ন সমর্থকেরা তুলবে, তোলা উচিত। দেখো, একটা লজিক এটা হতে পারে যে বৈভব নতুন বলে ব্যাট করে, পাওয়ার প্লেতে ব্যাটিং করে, সেই সময় তার ডেঞ্জারাস খেলা আমরা দেখি। বাট সব থেকে বেস্ট ফর্মে তোমার সেই ব্যাটসম্যানই আছে। অত ফ্যাক্টর বাদ দিয়ে দিলেও সাধারণ ক্রিকেট বুদ্ধিতে হয়তো তাকেই পাঠাতে হতো, বয়স কম, চাপ নিতে পারবে না। আমার মনে হয় না এইসব লজিকগুলো খাটে, কারণ বৈভব যেই ফর্মে ব্যাটিং করছিল, সে ব্যাট করতে গেলে বাকিদের তুলনায় বোলার বেশি প্রেসারে থাকতো। যাই হোক, সেখানে বৈভব সূর্যবংশী ওপেনও করতে আসেনি, তিনেও আসেনি। 2 উইকেট পড়ে যাওয়া মানে সুপার ওভারে এমনি তুমি অল আউট হয়ে যাচ্ছ। ওভারে ইন্ডিয়ার বাজে ব্যাটিং, নমন ধীর, তাকে নাকি 19 নম্বর ওভারে বল করতে দিয়েছে, বোধহয় 28 রান খেয়ে গেল সেখানে। এবং ব্যাট করতে এসেও নমন ধীর, সে করেছিল 12 বলে 7 রান। তারই পাশাপাশি জিতেশ শর্মা 23 বলে 33। তার মতো একটা সিনিয়র প্লেয়ার ম্যাচ ফিনিশ করে আসতে পারতো, এক্সট্রা পাকামো মারার দরকার ছিল না, ওই জায়গাতে রান এসে গিয়েছিল ওই ওভারে। এবং তারই পাশাপাশি নেহাল অধেরা, সে সেই পাঞ্জাব কিংসকে ডুবিয়েছিল। এবং ইমার্জিং এশিয়া কাপেও দেখলাম পাকিস্তান ম্যাচে, এই ম্যাচে ভাই লাস্ট অব্দি ছিল 29 বলে 32 করেছে, যেখানে বাংলাদেশ 194 করেছে। তো বাজে ব্যাটিং কিন্তু নেহাল অধেরা বা জিতেশ শর্মারা করেছে। রমনদীপ 11 বলে 17 করে, আশুতোষ 6 বলে 13 করে। যদিও রমনদীপের থেকেও এক্সপেকটেশন বেশি ছিল, তবে ওভারঅল এই টিমটার মধ্যে সেই ব্যাপারটা ছিল না। তোমার গুরজানপ্রীত, ইয়াস ঠাকুর, বিজয় কুমার ভাইসেক, যারা আইপিএল এর মেন টিমে চান্স পায় না, তারা এই টিমের মেন ফাস্ট বোলার। ঠিক আছে, বাংলাদেশের কাছে হেরে গেছে বলে বলছে না, বাট ইন্ডিয়া কিন্তু পারফরমেন্স খারাপ করেছে এই টুর্নামেন্টে। একমাত্র বৈভব সূর্যবংশী, সেই কিন্তু ভীষণই বড় একটা আশার আলো হয়ে সামনে এসেছে, যে এই লেভেলেও এই বয়সে কিন্তু ভালো করছে। বাকিদের নিয়ে কথা না বলাটাই বেটার হবে। জিতেশ টি20 ওয়ার্ল্ড কাপে যদি ইন্ডিয়ার প্রথম চয়েস উইকেট কিপার হয়, চিন্তা কিন্তু থাকবে। বাকি যেটা বলছিলাম, যে কলকাতা নাইট রাইডার্স নিয়ে কিছু ভালো খবর, সেখানে অঙ্গক্রিস রঘুবংশী, যে কিন্তু নর্মালি উইকেট কিপিং করছে এবং আইপিএলে করবে কিনা সেই নিয়ে একটা সন্দেহ ছিল। তার মাঝখানেই সব থেকে ভালো খবর, যে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টের যে স্কোয়াড অ্যানাউন্সমেন্ট মুম্বাইয়ের তরফ থেকে করা হয়েছে, সেই স্কোয়াডে কিন্তু অঙ্গক্রিস রঘুবংশী রেজিস্টার হয়েছে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান। তার নামের পাশে উইকেট কিপার শব্দটা ব্যবহার করা হচ্ছে। তো এটা অবভিয়াসলি কলকাতার জন্য একটা পজিটিভ ব্যাপার, যেখানে আমরা অঙ্গক্রিসকে কেকেআরের প্লেইং ইলেভেনে রাখছি, তার যে ট্যালেন্ট সেটা আমরা জানি। এবং সেখানে কেকেআর এতদিন একটা ভালো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের জন্য স্ট্রাগল করেছে। যদিও তারপর আমি বলবো যে অ্যাটলিস্ট কার্তিক শর্মা, তুষার রাহেজার একজনকে নিয়ে আসো। কার্তিক শর্মা হলে খুব ভালো, তবে সেখানেও অঙ্গক্রিস রঘুবংশী উইকেট কিপিং করা মানে কিন্তু সেই অপশনটা কেকেআরের কাছে খুলে যাচ্ছে। এবং কেকেআরকে কিন্তু আর বিদেশি উইকেট কিপার নেবো বলে মাথা খারাপ করতে হবে না। বেন ডাকেটের মতো প্লেয়ার নিলে সে উইকেট কিপিং করবে কিনা সেই নিয়ে মাথা খারাপ করতে হবে না। সেটা অবশ্যই কেকেআরের জন্য পজিটিভ ব্যাপার, যে রঘুবংশী কিন্তু দেখো অবভিয়াসলি তোমার সুনীল নারায়ণ বলো বা বরুণ চক্রবর্তী বলো,
তাদের এগেনস্টে উইকেট কিপিং করাটা খুব একটা সহজ কাজ নয়। তবে যখন সৈয়দ মুস্তাক আলী তো সে উইকেট কিপিং করছে, দেন ধীরে ধীরে সে প্রোগ্রেস করছে। এবং অ্যাকচুয়ালি আমি তো ভাবছিলাম যে মোটামুটি 2024 IPL-এর পর বা 25-এর পরে সে বেশি সিরিয়াসলি নিয়েছে উইকেট কিপিংটা। বাট আমার সামনে একটা পোস্ট নজরে পড়লো, যেখানে 2023 সালে এক KKR ফ্যান দেখলাম কমেন্ট করেছিল, এই নিয়ে কথা বলেছিল যে কলকাতা নাইট রাইডার্সের একাডেমিতে, তখন তো 23-এ আমরা অঙ্গক্রিস রঘুবংশীকে KKR-এর একাডেমির প্লেয়ার হিসেবেই চিনতাম, KKR টিমে তো 24-এ আসে। সেই সময় দেখলাম সে কমেন্ট করেছে যে একাডেমির এই ছেলেটা আছে অঙ্গক্রিস রঘুবংশী, যাকে দিয়ে অভিষেক নায়ার উইকেট কিপিংও প্র্যাকটিস করাচ্ছে বর্তমান সময়। মানে অভিষেক নায়ার কিন্তু অঙ্গক্রিসের উইকেট কিপিংয়ের পেছনে 2023 থেকেই সময় দিচ্ছে। আমাদের নজরে ব্যাপারটা পড়েনি, আমাদের নজরে পড়েছিল 2024-এর পর একটা টুর্নামেন্টে সে উইকেট কিপিং করছিল, এবং 25-এর পর বেশি বেশি করে নজরে পড়ে, যেখানে কিন্তু ওই যে মুম্বাইয়ের একটা ঘরোয়া লিগ হলো, সেখানে সে উইকেট কিপিং করছিল, রিসেন্টলি প্র্যাকটিস করেছে, এবং এখন কিন্তু সৈয়দ মুস্তাক আলীর স্কোয়াডেও আমরা দেখছি যে তোমার অঙ্গক্রিস রঘুবংশী অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান তোমার রেজিস্টার্ড হয়েছেন। এবং তারই পাশাপাশি এই মুম্বাইয়ের স্কোয়াডে সাইরাজ পাটিল এবং ইরফান উমের, এই দুটো প্লেয়ারের দিকেও নজর রাখতে হবে। অভিষেক নায়ার কিন্তু এই দুজনের মধ্যে একজনকে আনলেও আনতে পারে, অভিষেকের পছন্দের প্লেয়ার। বাকি বলতে গেলে আরও একটা ভালো খবর হচ্ছে উমরান মালিককে নিয়ে। উমরান মালিকও কিন্তু টোটালি এখন পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন, এবং তিনিও জম্মু অ্যান্ড কাশ্মীরের সৈয়দ মুস্তাক আলী দলে সুযোগ পেয়েছেন। তো তার দিকেও নজর থাকবে যে তিনি কেমন বোলিং করছেন। বাকি কলকাতা নাইট রাইডার্সের অ্যান্ড্রিক নরকিয়া, যাকে KKR রিসেন্টলি রিলিজ করেছে, সেই অ্যান্ড্রিক নরকিয়াও কিন্তু T20 সিরিজে ফিরছে। অ্যান্ড্রিক নরকিয়া কিন্তু সাউথ আফ্রিকার T20 স্কোয়াডে আছে, তো তার দিকেও নজর থাকবে। তো IPL অকশনের আগে কিন্তু ইন্ডিয়া 3টে T20 ম্যাচ খেলে ফেলবে সাউথ আফ্রিকার সঙ্গে। অ্যান্ড্রিক নরকিয়া ভালো বোলিং করলে কিন্তু আবারও IPL অকশনে তার দাম বাড়তে পারে। বাকি কুইন্টন ডিকক, সেও কিন্তু T20 টিমে এখন আছে। ইন্ডিয়ার এগেনস্টে যে T20 স্কোয়াড অ্যানাউন্স করেছে সাউথ আফ্রিকা, সেখানে সিলেক্ট হয়েছে। অ্যাসেজের কথা বললে, অ্যাসেজে প্রথম দিনই 19 উইকেট পড়ে গিয়েছে। ভারত হলো তো লোকজন হ্যাঁ এত বাজে পিচ, এই হয়েছে সেই হয়েছে করে শুরু করে দিত, বাট অস্ট্রেলিয়াতে পড়েছে, ফাস্ট বোলিংয়ের সামনে পড়েছে, মানুষ এনজয় করছে। স্পিনের সামনে পড়লে তখন বলতো পিচ খারাপ। যাই হোক, ইংল্যান্ড কিন্তু ফার্স্টে ব্যাট করে 172 রান করেছে, যেখানে ইংল্যান্ডের হয়ে টপ স্কোর করে হ্যারি ব্রুক 52 রান করে। তার পাশাপাশি অলি পোপ 46 এবং জেমি স্মিথ কিন্তু লাস্টের দিকে কঠিন সিচুয়েশনে 22 বলে 33 করে ইংল্যান্ডের স্কোর পৌঁছে দেয় 172 রানে। মিচেল স্টার্ক আবারও আগুন লাগিয়ে দিয়েছে, একদম 0 রানে প্রথম ওভারেই জ্যাক ক্রাউলিকে আউট করে শুরু করে। তোমার ইনিংসের শেষে মিচেল স্টার্কের খাতায় 7খানা উইকেট। বাকি ব্রেন্ডেন ডগেট 2টো উইকেট নেয়, এবং ক্যামেরন গ্রিন 1 ওভারই বল করে, 1টা উইকেট নেয়, অলি পোপকে আউট করে। অলি পোপের এগেনস্টে তার ম্যাচআপসের জন্যই হয়তো ক্যামেরন গ্রিনকে নিয়ে এসেছিল। তবে 172-এর বদলে নেবে অস্ট্রেলিয়া 123 রানে 9 উইকেট হারিয়ে ফেলেছে। অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি রান করেছে অ্যালেক্স ক্যারি, যে 26 রান করে। সেকেন্ড হাইয়েস্ট স্কোরার ক্যামেরন গ্রিন, যে 24 রান করে। গ্রিনের মাথায় কিন্তু একটা 147 কিলোমিটারের বাউন্সার লাগে, হেলমেটের গ্রিলে লাগে আর কি, দেখে ভয় লাগছিল যেরকম বল আর কি মারকুট করেছিল। যাই হোক, গ্রিন 24 রান করেছে, একটা উইকেট নিয়েছে ফার্স্ট ইনিংসে। উল্টো দিকে জোফরা আর্চার 0 রানেই প্রথম উইকেট নিয়ে শুরু করেছিল, তবে লাস্টের দিকে ক্যাপ্টেন বেন স্টোকস 6 ওভারে 5টা উইকেট নিয়েই কিন্তু ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছে। তো অ্যাসেজ জমে গিয়েছে। কালকে ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজও শুরু হচ্ছে। শুভমান গিল খেলবে না, তার জায়গায় কে খেলে সেই দিকে নজর থাকবে। নীতিশ রেড্ডিকে নিয়ে এলে সেটা সঠিক সিদ্ধান্ত হবে কিনা সেই নিয়ে আবারও প্রশ্ন উঠবে, দেখা যাক সেটা। বাকি তোমাদের মতামত তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।